সুষ্ঠু নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে আশ্বাস সেনাবাহিনীর। ব্রিফিংয়ে জানালেন ভোটে দায়িত্ব পালন করবে অন্তত 1,20,000 সদস্য। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট চায় জামায়াত। খালেদা জিয়া সহ শীর্ষ অনেক নেতার আসনে প্রার্থী দেবে না এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। পাইলটের উড্ডয়ন ত্রুটিতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট। এখন থেকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জনের প্রাণহানি। হতাহতদের সবার বাড়ি কুমিল্লার 14 গ্রাম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যাতে ভোট শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে। এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নির্বাচনের দায়িত্বে 90,000 থেকে 1,20,000 সৈন্য নিয়োগ দেওয়া হবে। জানান, সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের চিকিৎসা এবং গাইডলাইন দেওয়া আছে এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনের পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। নির্বাচনের আগে জামিনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনে যেসব দল অংশ নেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরও। পরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে, এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর শফিক। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর 2 দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডক্টর শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে।
বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়ার সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোদনাইন এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। যারা ক্ষমতার চেয়ারে বসে গণতন্ত্র প্রলম্বিত করার চেষ্টা করছেন তারা সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। ডক্টর জাহিদ বলেন, আগের বছরগুলোতে ভোট দিতে দেয়া হয়নি। 2026 সালেও নির্বাচনের সময় দীর্ঘ করার চেষ্টা চলতে পারে, তবে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহতে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি আরো বলেন, গণতান্ত্রিক পরিবেশ থাকলে যে কোনো ন্যায্য দাবি আদায় হবে। বিএনপি যাদের মনোনয়ন দেবে তাদের পক্ষে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সড়ক অবরোধ হয়েছে। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানকে মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। সকালে ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এম.এ. হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একাংশের নেতাকর্মীরা। সকালে শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড় থেকে মিছিল বের করে মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা। মিছিল নিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি আন্ডারপাসে অবস্থান নেন তারা। পরে ডাকবাংলা সড়কে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। একই সময়ে রাষ্ট্র সংস্কারে 31 দফার লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা। এদিকে মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সকালে শিবচর পৌর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। মনোনয়ন পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মী সমর্থকরা। মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে সোমবার কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। পরদিন দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কুমিল্লা 10 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন। দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে ঢাকা চট্টগ্রাম রেল পথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। কুমিল্লার লাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কর্মসূচি সম্পর্কে জানাবেন, বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা কি বললেন? ইসরাত, আমি যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের যে প্রার্থী ছিল মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি আসলে বিএনপির যে দুর্দিনে তারা কিন্তু নেতাকর্মীদের পাশে ছিল। ফলে এই সময়ে এসে একটি যখন সুষ্ঠু নির্বাচনের পথে সারা দেশ, তখন এসে তারা
চট্টগ্রাম রেলপথ রয়েছে সেটিও কিন্তু আসলে অবরোধ করার ঘোষণা দিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা হয়তো এখান থেকে তাদের বিক্ষোভ বের হবে এবং বিক্ষোভ বের হয়ে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই রেল স্টেশন এলাকায় যাওয়ার কথা রয়েছে তাদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে। বুঝতে পেরেছি খোকন, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন দর্শক কুমিল্লা লাঙ্গলকোট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খোকন চৌধুরী। প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা ৪ ও ঢাকা ১০ আসনের প্রার্থী করে ৯১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থী কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে। তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এ সময় সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখার দাবি জানান সাকি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐক্যমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম। কোনোভাবে এমন কোনো কাজ কোনো দলের পক্ষ থেকে করা ঠিক হবে না যাতে করে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। আমরা এটাও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার, কারণ গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চেয়েছি সেটা আগে হলেও যা অর্জন করব, একই দিনে নির্বাচন হলে তাও একই জিনিস অর্জন করব। মাইলস্টোনের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে বিমান দুর্ঘটনা ঘটে। এখন থেকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করে তদন্ত কমিটি। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পগুলো ৮৮% অগ্রগতি হয়েছে। চলতি বছরে অন্তত ৫০% জলাবদ্ধতা নিরসনে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সরকার কঠোরভাবে নজরদারি করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। ফর্মার খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাঁসের দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারান একজন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের দুই পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন রুবি বেগম, তার মেয়ে সাদিয়া হক, পুত্রবধূ ফারজানা লিজা এবং ছেলের শাশুড়ি ও শালিকা। তারা সবাই কুমিল্লা ১৪ গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগকে সুবিধা দিতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আপিল শুনানির ৮ম দিনে অ্যাটর্নি জেনারেল বলেন, ২০১১ সালে আপিল বিভাগ ২টি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যাবে বলে রায় দিলেও পূর্ণাঙ্গ রায়ে তা বাতিল করা হয়। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি
ABM খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। তাই খায়রুল হকের শাস্তির দাবি করেন তিনি। এদিন বিএনপির পক্ষ থেকে শুনানি শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। এদিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে শিগগিরই আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশিয়াস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি 2টা গ্রাউন্ডেই বাতিল হবে। এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন, সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন 22তম সাক্ষী। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী সহ 21 জন। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন। এর মধ্যে 8 জন পলাতক রয়েছেন। এর আগে 21শে আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। অভিযোগে বলা হয় 5 আগস্ট 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, তবে সে সময়েও জীবিত ছিল একজন। এছাড়া 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার ফতেহপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 2 ভাই সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা বিক্রির টাকা পরিশোধ নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি এমদাদ তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জমি বিক্রি করে, ঝামেলা বাঁধে টাকা পরিশোধ নিয়ে। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার সালিশ বসে, তবে কোনো সুরাহা হয়নি। গ্রামের মানুষ 2 ভাইয়ের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়ে। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে আজ সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশের উপকূলীয় কয়েক জেলায় সম্পন্ন হয়েছে 3 দিনব্যাপী রাস পূজা। সুন্দরবনের দুবলার চরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয় এই রাস পূজার আনুষ্ঠানিকতা। ভোরে চরের জলে নেমে স্নান করে পুণ্যার্থীরা। এ সময় নিজেদের মনোবাসনা পূরণ করতে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তারা। এর মধ্য দিয়ে দুবলার চরে রাস পূজার 3 দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। পূজায় উপস্থিত ছিলেন 20 থেকে 30 হাজার মানুষ। পুণ্যার্থীরা বলছেন, দেশের মঙ্গল ও পাপ মোচনের জন্য পূজায় প্রার্থনা করেন তারা। পটুয়াখালীর কুয়াকাটায়ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে রাস পূজা। ভোরে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি প্রজ্বলন করে নানা সামগ্রী সমুদ্রের জলে অর্পণ করে তারা। এ সময় শত শত নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় মাঠে ছিল ফায়ার সার্ভিস ও পুলিশ। বাড়ি মেয়েরা আছে, ছেলে আছে, আমার শাশুড়ি আছে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ছোটোখাটো তীর্থ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ঘুরেছি, আমার এই জায়গাটা বাকি ছিল। আমরা মেলা দিন থেকে আমাকে আশা এই জায়গায় আসবো, কিন্তু সেই আশাটা পূরণ হয়েছে। সরকার দেশীয় শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা করছে, যাতে জনগণ বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে টঙ্গী বাজার এলাকায় মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানায় এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় এটলাসের নিজস্ব ব্র্যান্ড এটলাস ইডির ইলেকট্রিক বাইক সংযোজন ও বিপণন কার্যক্রম উদ্বোধন করেন। বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে পেট্রোল চালিত যানবাহন ব্যবহারকারীদের বড় অংশ ইলেকট্রিক বাইক ব্যবহার শুরু করবে। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা যে সরকার সেটা বিশ্বাস করে এই শক্তিতে। ভবিষ্যতেও যা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে।
মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের কাটাসুর এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:07 হাই হেরিটেজ নামের ভবনটিতে আগুন লাগে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের মিটার বোর্ড থেকে আগুনের সূত্রপাত। বিদ্যুতের ডার্ক লাইন দিয়ে মুহূর্তেই আগুন উঠে যায় একেবারে উপরের তলায়। সে সময় ভবনে ফায়ার অ্যালার্ম না বাজায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ফায়ার অ্যালার্ম না বাজার কারণ জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিটার বক্সে আগুন লেগে ডার্ক লাইন দিয়ে 14 তলা পর্যন্ত পৌঁছায় গেছে। ডার্ক লাইন দিয়ে, জি, এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট। সেফটির ব্যবস্থা ছিল, কিন্তু এটা কার্যকারিতা ছিল না। আগুনে পুড়ল গাজীপুর কোনাবাড়ির একটি ঝুট গোডাউন। ভোরে আমবাগ বাবুর্চি মোড়ের এক ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোডাউনের ভেতরে থাকা মালামাল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়েছে 18টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত 12:30টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানায়, বাজার মসজিদের সামনে একটি দোকানে আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছালেও পানির অভাবে আগুন নেভাতে পারেনি। এ সময় জুতার দোকান, খাবার হোটেল, প্রসাধনী, কাপড় ও স্বর্ণের দোকান সহ বেশ কিছু ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যায়। ঘণ্টাখানেক পর বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবারের COP30 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের বিষয়ে সমাধান আসবে। সবগুলো দেশই এই সমস্যার সমাধানে কাজ করবে, এমন আশা প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে জলবায়ু ন্যায় বিচার ও ক্ষয়ক্ষতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। জানান, অক্সফাম এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি যৌথভাবে লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড তৈরি করেছে। উদ্যোক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের অভিজ্ঞতা, অদৃশ্য ক্ষতির দিক, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, মানসিক আঘাত ও পরিবেশগত অবনতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এই ড্যাশবোর্ডের লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত দেশগুলো প্রায়ই জলবায়ু ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে বিতর্ক সৃষ্টি করে। এই ড্যাশবোর্ড সেই প্রবণতার বিরুদ্ধে প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করবে। আমি আশা করি COP30 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ বিষয়ে সমাধান আসবে এবং সবগুলো দেশকে এই সমস্যা সমাধানে এক হয়ে কাজ করতে হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে আমার হাতে থাকা আপডেটগুলো।